রাজধানীর তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি করে হত্যা, গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি, সড়ক অবরোধ করে সতীর্থদের বিক্ষোভ। যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপার স্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্যের সাফল্য, ছাত্রদলকে পেছনে ফেলে ভিপি জিএস সহ শীর্ষ ৩ পদেই জয়। রোববার থেকে উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। অতীতের আপোষকারীরাই এখন বিএনপির প্রতিপক্ষ বললেন আমির খসরু। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। রাজনীতিতে বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব, নির্বাচন ঘিরে সক্রিয় সরকার, প্রার্থী সহ সাধারণ মানুষ, অপতথ্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির তাগিদ। পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনে প্রচারণা ঘাটতির অভিযোগ, নানা জটিলতায় নিবন্ধিত হতে পারেনি জামালপুরের ৭০% প্রবাসী। ভোট দেবো কোন জায়গায়, যাবো কোন জায়গায়, এটা তো আমরা জানি না। কি মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে, কি মাধ্যমে দেওয়া লাগবে, এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না। দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হইত। ভারতে না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উপদেষ্টার। আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের সতীর্থরা। তবে এখনও খুনের মোটিভ জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় রাত 8:15 নাগাদ এক ব্যক্তি সহ গলি দিয়ে হেঁটে যাচ্ছেন আজিজুর রহমান মুসাব্বির। একটু সামনে যেতেই অন্ধকারে তার উপর হামলা করে কয়েক ব্যক্তি। এ সময় অস্ত্র হাতে দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়, যার মধ্যে একজনের মুখ ঢাকা, আরেকজনের চেহারা স্পষ্ট। আরেকটি ফুটেজে দেখা যায় মুসাব্বিরকে গুলি করার পর তিনি নিজের মোবাইল ফোনটি ফেলে দৌড়ে সামনের দিকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারণ বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। এটি কারণ বাজারের উল্টো পাশে হোটেল সুপারস্টার লাগোয়া গলি। এখানকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গলির সামনের অংশ অর্থাৎ মূল সড়ক দিয়ে পালিয়ে যায় ঘাতকরা। ঘটনার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। এই শরীয়তপুরবাসীর প্রোগ্রাম শেষ করিয়া উনি যখন সকলকে বিদায় দিয়া বাসায় যাওয়ার পথে যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপার স্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। এর জন্য আমরা খুনি হাসিনাকে দায়ী করতেছি, কারণ খুনি হাসিনার চাচ্ছে না যে আগামীতে কোনো নির্বাচন হোক, দেশে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। মুসাব্বির উপরে যারা গুলি করেছে এবং তার সাথে যে মাসুদ ছেলেটি ছিল, যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেতাকর্মীরা জানান মুসাব্বিরের সঙ্গে কারো বিরোধের খবর জানা নেই। একই সঙ্গে কোনো ধরনের হুমকির কথাও বলেননি নিহত মুসাব্বির। ওনার যে শত্রু থাকতে পারে তা তো আমরা জানি না, কারণ হইল দলীয় কোনো কোন দল নাই, কোনো কিছু আমরা দেখি না। ফেব্রুয়ারি মাসের 12 থেকে যে নির্বাচন,
এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আজকে দেশে হত্যা সন্ত্রাস চালাচ্ছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এই আসামি আমাদের অতি জরুরি দরকার ধরার। নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে। এই ঘটনায় ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধ এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসায়িক কোনো বিরোধ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো ওনার কোনো বিরোধ ছিল কিনা। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। মুসাব্বির হত্যাকাণ্ডে সন্ত্রাসীরা 7.65 ক্যালিবারের গুলি ব্যবহার করেছে বলে জানিয়েছে তদন্ত সূত্র। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে শীর্ষ 3 পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম, পেয়েছেন 5,558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় 1.5 দিনের দীর্ঘ প্রতীক্ষা শেষে ফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করা সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। ঘোষণা দেন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং দায়িত্বহীনভাবে আমি বলছি, ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। এর আগে সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফল। স্পষ্ট হতে থাকে কাদের হাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের দায়িত্ব। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার সাথে সাথে স্লোগান দিতে থাকে বিজয়ীদের সমর্থকরা। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন। শিবিরের এই বিজয়কে সাধারণ ছাত্রছাত্রীর বিজয় বলে দাবি করছেন অনেকে। তবে ভিন্ন মত নারী শিক্ষার্থীদের। বলছেন রাজনৈতিক কৌশলে না পেরে শিবিরকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শিবির আসলে মানুষকে কনভিন্স করতে পেরেছে এবং তাদের যে পূর্ববর্তী যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে মানুষের উপকারে আসতে পারে বা ভবিষ্যতে তারা যে কার্যকলাপগুলো রোডম্যাপগুলো দিয়েছে সেগুলো যে বাস্তবায়িত হবে এরকম আশার বীজ আসলে মানুষের মনে বপন করতে পেরেছে। সেই জন্যই আসলে আজকে এই বিজয়টি অর্জিত হয়েছে। রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসাবে প্রশাসনের কাছে যতটুকু সম্ভব সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলা, সেটাই আমাদের মূল প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ভোট হওয়া 21 পদের মধ্যে হাতছাড়া হয়েছে সম্পাদকীয় 3টি পদ। এগুলোতে জয় পেয়েছে ছাত্রদল, ছাত্র অধিকার সমর্থিত প্যানেল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 11 জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। এদিকে বুধবার দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণ অধিকার পরিষদ ও ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে আলাদা মতবিনিময় সভা করেছেন তিনি। তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শোক সপ্তাহ পালন শেষে এবার নির্বাচনী কাজে পুরোপুরি মনোযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রচার শুরু হওয়ার আগে উত্তরাঞ্চলের পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া সহ 9 জেলায় যাচ্ছেন তিনি। 4 দিনে সেই সফর শুরু হবে 11 জানুয়ারি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মাধ্যমে। তার আগে বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে they don't express any views. এটা ইটস ইন্টারনাল ম্যাটার। They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল। এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতারা। পাশাপাশি ঢাকা 17 আসনের থানাভিত্তিক নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। এদিন বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক। তাকে বিএনপিতে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, কোনো শক্তি আর রাজনীতিকরণ করতে পারবে না। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। দলীয় বিবেচনায় ডিসি এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ এনে জামায়াতে ইসলামী দাবি করেছে মনোনয়নপত্র যাচাইয়ে এর প্রতিফলন দেখা গেছে। গতকাল সিএসির সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত 3টি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান। এদিকে আপিলের তৃতীয় দিনে মনোনয়নের বৈধতা পেতে আবেদন পড়েছে 131টি। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন যায় জামাতে ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, সেগুলো আমরা আপিল করব প্রপার ওয়েতে, নিয়ম অনুসারে। নায়েবে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি বলেও দাবি করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সকালে আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে 81টি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFEDর একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে চালু করার মিশন। ভোটের সময় মানসম্মত পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জানান, নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করবে ইসি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদনের তৃতীয় দিন ছিল বুধবার।
প্রশাসনের অসহযোগিতা, পক্ষপাতদুষ্ট মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা। শনাক্তকারী ওনার নাম, ঠিকানা এবং স্বাক্ষর ছিল না, যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে। তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি। তার হলফনামাই সঠিক না, সে কীভাবে বৈধ ঘোষণা করলো এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি। কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে যদি আপনি এটার সার্টিফাইড কপি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না। আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হোক, যাতে লেভেল ফিল্ডটা সুন্দর হয়, মানুষ উৎসবমুখর পরিবেশে আসতে পারে। ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল নেওয়া হবে শুক্রবার পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে 7 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। 12 ফেব্রুয়ারির ভোট ঘিরে চলমান পদক্ষেপের পাশাপাশি ভোট কেন্দ্রিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এই সংক্রান্ত পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারে নির্বাচনে ভোটার প্রায় 13.25 কোটি, 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2,60,000-এর মতো ভোট কক্ষ থাকবে। তফসিল ঘোষণার আগে 2 দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপরে আইন শৃঙ্খলা বিষয়ক এই পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনীতিতে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও প্রভাব। আসন্ন নির্বাচনেও প্রচারণা প্রথাগত ধাঁচে সীমাবদ্ধ থাকবে না। ভোট সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী, সরকার, এমনকি সাধারণ মানুষও সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক দলগুলো নিজেদের নানা বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির প্রভাব হিসেবেই এসব মাধ্যমে ছড়াবে গুজব, অপতথ্য। তাই সংকট এড়াতে খুবই জরুরি সরকারের কঠোর নজরদারি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে। রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব বেড়েছে বেশ কবছর ধরেই। এমনকি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথও তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মিশরের তাহরির স্কয়ারের আরব বসন্ত কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মতামত প্রকাশ আর তথ্য আদান প্রদান করছে সাধারণ মানুষ। একদিকে রাজনৈতিক দল, কর্মী, অন্যদিকে সরকার, নাগরিক সবাই সোশ্যাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জানাচ্ছেন মতামত। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা 6 কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার 34.3%। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারী 6 কোটি, টিকটক 4 কোটি 60 লাখ, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম যথাক্রমে 99 ও 75 লাখ। ব্যবহারকারীদের একটা বড় অংশই তরুণ। তাদের টার্গেট করেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছেন তাদের নির্বাচনী কৌশল। অফলাইনে যতটুকু অ্যাক্টিভিটি তার চাইতেও বেশি পরিমাণ অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি আনরেগুলেটেড মিডিয়া। এখানে আমরা দেখি যে নানা রকম ভুয়া ফটোকার্ড, মিসলিডিং নিউজ, গুজব, ডিসইনফরমেশন ইত্যাদি নানা ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। আমরা তরুণদেরকে ফোকাস করে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রচারণা লঞ্চ করব যেখান থেকে আসলে তরুণরা ইন্সপায়ার্ড হবে, যাতে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। উদারপন্থী ও রক্ষণশীল ব্যবহারকারীরা কার্যত আলাদা আলাদা রাজনৈতিক তথ্য জগতে বসবাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম প্রভাবিত করছে বিশাল অংশের এই ব্যবহারকারীদের। ফলে এই প্ল্যাটফর্মেই বাড়ছে গুজব, অপতথ্যের প্রবাহ আর এআই এর নেতিবাচক প্রভাব। প্রথমে মনিটরিংয়ের ব্যবস্থা করা এবং পরবর্তীতে সেটাকে রোধ করার ব্যবস্থা করা। ডিসইনফরমেশন যেগুলো দিবে সেগুলো যাতে সহজে আইডেন্টিফাই করতে পারে। প্রফেশনাল সফটওয়্যার ল এনফোর্সমেন্ট টিমের কাছে থাকলেও মনিটরিং সেলের কাছে আসলে কোনো প্রফেশনাল সফটওয়্যার নেই, যেটাকে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছি। স্পন্টেনিয়াসলি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জিও লোকেশন এবং কোন শ্রেণীর ব্যক্তিরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটার একটি সমন্বয় করে আমরা অবশ্যই সহিংসতা তৈরি করে এইসব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো নির্ণয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
বিশ্লেষকদের শঙ্কা, এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রভাব পৌঁছাবে ভিন্ন স্তরে। তাই নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাধারণের মাঝেও তৈরি করতে হবে সচেতনতা। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চিঠি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। এবার দুবার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে সেটি শেষ হয় 5 জানুয়ারি। তবুও প্রচারণার অভাব এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় জামালপুরে 70% প্রবাসী নিবন্ধন করেননি। বিস্তারিত সাগর ফরাজির প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গ্রামগঞ্জ ছাড়িয়ে ভোটের হাওয়া বইছে বিদেশ বিভুঁয়েও। এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ মিলেছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের। সময় শেষ হলেও জামালপুরের বেশিরভাগ প্রবাসী নিবন্ধনের আওতায় আসেনি। নানাবিধি জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি তারা। প্রসেসিংটা আমরা তো জানি না, আমাদের এটা যদি নলেজে থাকে তাহলে আমাদের অবগত করে দিয়ে আমরা অবশ্যই ভোট দেওয়ার সমর্থ আছে আমাদের। এখনো অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি, আমি নিজেও রেজিস্ট্রেশন করতে পারিনি, অনেকবার ওটিপি দিতে গিয়েছি, ফেল হয়েছে। কি মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে, কি মাধ্যমে দেওয়া লাগবে, এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না। দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হইতো। সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রবাসী সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে পারতেন, অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াকে আরো সহজ এবং ব্যবহার বন্ধ করতে পারতেন। অন্যদিকে যারা নিবন্ধন করতে পেরেছেন তারা ভোট দেবেন কোথায় তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বলছেন বিষয়টি নিয়ে যথাযথ প্রচারণা দরকার। আমাকে পাসপোর্ট সবই আছে, ভিসা লাগায় সবকিছু আছে, যদি দেখে কেউ সমস্যা নাই, কিন্তু ভোট দেবো কোন জায়গায়, যাবো কোন জায়গায়, এটা তো আমরা জানি না। অনেক প্রবাসী ভোটার হতে পারেননি, কারণ এনআইডি এবং জন্ম নিবন্ধনের সমস্যা। হাই কমিশনগুলো এই ব্যাপারে খুব জটিলতা দেখা যায়, কারণ যদি সহজ করা হতো তাহলে অনেকেই এই এনআইডি এবং জন্ম নিবন্ধন করতে পারতো। আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন একবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, তো এই চাকরিতে জয়েন করার পরে আসলে ভোট দেওয়ার সুযোগ হয়ই নাই। কারণ আমরা তো নিজস্ব এলাকায় চাকরি করতে পারি না, সেই সুবাদে ভোট দেওয়ার সুযোগ হয় নাই। তো দীর্ঘদিন পর নিজের ভোটটা আমি দিতে পারবো পোস্টাল ভোটের মাধ্যমে, এটা আসলে আমরা সবাই আনন্দিত। প্রার্থীরা বলছেন পোস্টাল ভোট নিয়ে আরও প্রচারণার প্রয়োজন ছিল। নিজেরাই প্রবাসীদের পোস্টাল ভোটের বিষয়ে সচেতন করছেন বলে দাবি করেন তারা। আমরা পোস্টাল ভোটের ব্যাপারে আমাদের জনশক্তি সকল ভোটারদেরকে, বিশেষ করে যারা নির্বাচনের দায়িত্ব পালন করে তাদেরকে উৎসাহিত করছি, রেজিস্ট্রেশন করে পোস্টাল ভোট যাতে দিতে পারে সেভাবে তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি। প্রবাসী যারা তারা ভোটার হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উৎসাহ তৈরি করার ক্ষেত্রে যতটা প্রচারণা চালানো উচিত ছিল, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে। আর আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন আসন ভিত্তিক মনোনীত প্রার্থী যারা, তাদেরকে বলা হয়েছিল যে তারা যাতে এই বিষয়গুলো যোগাযোগ করে। এদিকে প্রচারণার অভাব, অন্যদিকে কিভাবে কাজ করবে পোস্টাল ভোট তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি সংশ্লিষ্টরা। জেলার 1.5 লাখ প্রবাসীর বিপরীতে নিবন্ধন করেছেন মাত্র 16,000। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দেশজুড়েই তীব্র শীত, হিম বাতাস আর কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। শীতের আরও খবরাখবর জেনে নিতে চাই দর্শক। নওগাঁ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, নওগাঁর উপর দিয়েও তো শৈত্যপ্রবাহ বইছে, সার্বিক কি পরিস্থিতি দেখছেন? গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে যদিও বা আবহাওয়াবিদ বলছে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠেছে, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। কেননা গতকাল সন্ধ্যা থেকে যেভাবে হিমেল বাতাস বইতে শুরু করেছে এবং বাতাসের গতিবেগ অনেক বেশি, গত কয়েকদিনের তুলনায় গতিবেগ বেশি থাকার কারণে ঠান্ডা, যে কনকনে ঠান্ডা, পৌষের একেবারে হাড় কাঁপানো যে শীত, সেই শীতটা কিন্তু আজকে অনুভব করা যাচ্ছে। এবং বলা চলে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল রেকর্ড করা হলেও যে পরিমাণ শীত অনুভূত হয়েছে তার চেয়ে দ্বিগুণ এবং 3 গুণ শীত আজকে কিন্তু জেঁকে বসেছে। এবং এই হাড় কাঁপানোর শীতে মানুষ একেবারে অস্থির হয়ে উঠেছে, বিশেষ করে যারা শ্রমজীবী, যারা ঘর থেকে যাদেরকে সেই শ্রমজীবী, তৃণমূল বা খেটে খাওয়া মানুষ যারা, তারা ঘর থেকে বের
হয়ে আজকে সকালে কিন্তু একেবারে হয়ে পড়েছে। মাছের অভাব রয়েছে, গরম পানির অভাব রয়েছে, তারা সবচেয়ে বেশি কষ্টে আছে। নানান ধরনের যে শীতের যে প্রকোপের কারণে যেসব রোগবালাই বৃদ্ধি পায়, সেই রোগবালাই নিবারণ করা কষ্ট হয়ে পড়েছে। সকালবেলা আমি বাতাসের গতিবেগ তাতে করে আসলে কোনো কিছুতেই কুলানো সম্ভব হচ্ছে না। গরম কাপড়, মোটা জ্যাকেট পরে মানুষ বের হচ্ছে, কিন্তু কোনোভাবেই আসলে এই শীত নিবারণ করা সম্ভব হচ্ছে না। এমন একটি অবস্থা, এমন একটি বিপর্যয়ের মধ্যে মানুষ পড়েছে। বিশেষ করে গতকাল সন্ধ্যা থেকে যখন এই শৈত্যপ্রবাহের পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাস যখন বইতে শুরু করেছে, তখনই কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূলে চলে গেছে, বিপর্যয় নেমে এসেছে বলা চলে। একেবারে জরুরি অবস্থা ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। একেবারে জরুরি অবস্থা ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যারাই বা বের হচ্ছেন তারাই কষ্টের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। আমরা হাসপাতালগুলোতে শুনছি ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং একই সাথে ফসলাদি চাষাবাদেও ব্যাপক প্রভাব পড়েছে। এবং এই যে আপনি জানেন যে এই কৃষি প্রধান অঞ্চলে এখন বড় মৌসুম চলছে। এই বড় মৌসুমের বীজতলা নিয়ে যেমন সংখ্যা তৈরি হয়েছে, সেগুলো ফসল নিয়েও কিন্তু ব্যাপক একটি বিড়ম্বনায় পড়েছেন চাষিরা। এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। শফিক, ধন্যবাদ আপনাকে। নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের জবাব পেয়েছে বিসিবি, যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি, যেখানে বলা হয়েছে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো আর যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বোর্ডকে আলটিমেটাম দেওয়ার খবরকে অসত্য দাবি করছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অনড় বোর্ড। ভারতে টি-20 বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই, আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবির সঙ্গে সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আইসিসির সঙ্গে আবারও সভায় বসবেন তারা। আর ভারতে না খেলার সিদ্ধান্তে বিসিবি এখনও অনড় বলে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাল্টা মেইল করেছে আইসিসি। বিসিবির দাবি গুরুত্বের সাথেই দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আবারও সরকারের শরণাপন্ন বিসিবি। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি কর্তারা। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের অভিভাবক এখনও তার আগের ভাবনায় অবিচল। খেলতে যাওয়ার জন্য ভারত কোনো নিরাপদ জায়গা নয়। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৈঠক শেষে ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুকে পাশ কাটানোর সুযোগ নেই। কেবল ক্রিকেটাররাই নন, বিশ্বকাপ দেখতে যেসব দর্শক কিংবা স্পন্সররা যাবেন, ম্যাচ কাভার করতে যেসব গণমাধ্যম কর্মীরা ভারতে অবস্থান করবেন, তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বোর্ড। যেমন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। পুরো বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, তারা এখনো আশাবাদী, কিন্তু পরিস্থিতি অনুকূলে না আসলে বিশ্বকাপ খেলা নাও হতে পারে। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি সভাপতি। এবং
একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। আমরা আমাদের ব্যাপারে অনড়। বিসিবি সভাপতির দাবি, আইসিসির সাথে এখনো চিঠি চালাচালি চলছে। বিকল্প ভেন্যু কি হতে পারে তা নিয়ে এখনো কথা হয়নি। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। পুরনো সমস্যায় আটকে আছে বিদেশি বিনিয়োগ। কাস্টমস, আদালত, লাইসেন্সিং ও ব্যবসায়িক প্রতিযোগিতা তদারকিতে বাংলাদেশের অবস্থান এখনও দুর্বল। সমন্বয়ের অভাব আছে সরকারি দপ্তরের কাজেও। এমন পর্যবেক্ষণ এসেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার বার্ষিক প্রতিবেদনে। নির্বাহী সদস্য জানালেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশিদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তবে পরিচালন দক্ষতায় ফিলিপাইন, ইন্দোনেশিয়ার মতো দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বিনিয়োগ নিয়ে বাংলাদেশের দুর্ভাগ্য চলছে 5 বছর ধরে। জটিলতার শুরু কোভিড সংক্রমণ নিয়ে, এরপর ডলার বাজারে ধাক্কা আর রুশ ইউক্রেন যুদ্ধে চিরে চ্যাপ্টা হয় অর্থনীতি। এর সুবাদে কমে গেছে মানুষের প্রকৃত আয়। 30% ছুঁই দারিদ্র্যের হার। উত্তরাধিকার সূত্রে এসব সংকটের বোঝা আসে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। আগের চেয়ে মুদ্রা বাজার স্থিতিশীল আর অর্থ পাচার কমলেও বিনিয়োগে গতি বাড়েনি। তবে হতাশ হতে রাজি নয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়, গত 1 বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে 60%। বিদেশি ও যৌথ বিনিয়োগ মিলিয়ে প্রস্তাব এসেছে 161টি। বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে পোশাক, বিদ্যুৎ ও ব্যাংক। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে রাসায়নিক খাতে। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই ফ্লোতে সবচেয়ে এগিয়ে নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও চীন। পুরনো বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদের একটা কনফিডেন্সের নিঃসন্দেহে এখানে একটা চিত্র পাওয়া যায়, কিন্তু নতুন করে বিনিয়োগ আসার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বড় ইতিবাচক পরিবর্তন ঘটে নাই। এই অর্থ বছরই আসলে একটা পিরিয়ডে আমাদের এখানে প্রোটেস্ট বা আমাদের আনরেস্ট ছিল গত বছর অগাস্ট সেপ্টেম্বর পিরিয়ডে। সো এই আনরেস্ট থাকার পরেও যে ফুল ইয়ারে আসলে আমরা পজিটিভ মোমেন্টামে আছি, সেটা আমাদের জন্য ভালো সাইন। গ্লোবালি যেখানে এফডিআই এর পরিমাণ বা ইকুইটি ইনভেস্টমেন্টের পরিমাণ কমছে, সেটার একটি অবশ্যই ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আছে। বিডার যুক্তি, বিনিয়োগে মন্দার মূল কারণ রাজনৈতিক অস্থিরতা। তাতে সায় দিচ্ছে ব্যবসায়ী নেতারাও। বলছেন, মার্কিন শুল্ক নীতির বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। অবকাঠামো, গ্যাস বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলার পরিস্থিতি আর নীতির ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন আছে তাদের। উইদাউট আ ম্যান্ডেট যদি গভর্নমেন্ট থাকে, বিদেশিরা কিন্তু ডিসকমফোর্ট ফিল করে। দেশীয় ইনভেস্টার্স আছে, তাদের যদি প্রবলেম সলভ না হয়, আপনি এটা সলভ না করে বিদেশিদেরকে ডাক দিলে তো এটা কোনো সময় হবে না। বিনিয়োগ টানতে শুরু থেকেই মরিয়া ছিল অন্তর্বর্তী সরকার। সর্বশেষ বিনিয়োগ সামিটে অংশ নেয় দেশ বিদেশের 3,500 প্রতিনিধি। গঠন হয় $7.5 কোটি ফান্ড, সাথে 71,000 আবেদন নিষ্পত্তি আর অনস্টপ সার্ভিস সেন্টারে সেবার সমস্যার কথা বলছেন বিডা। কিন্তু এসব উদ্যোগ কি যথেষ্ট? ওয়ান স্টপ সার্ভিসের আমি একটি ব্যর্থতা বলবো যে আসলে কার্যক্রমের সুফলটা আমরা ভাবে পাইনি। কারণ আসলে অনেকাংশে দেখা গিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে একটি বিডার বাইরের সার্ভিস থাকার পরেও তারা তাদের নিজেদের অনলাইন সেবাটা চালু রেখেছে। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি প্রক্রিয়াকরণ, পাট ও আইটি খাতে বাড়তি গুরুত্ব দেওয়ার পক্ষে বিডা। শাহদিন অন্তরা, যমুনা নিউজ। স্বাধীনতার পর 54 বছর ভোট দেননি চাঁদপুরের 9টি গ্রামের নারী ভোটাররা। আধুনিকতার ছোঁয়ায় সব সুযোগ সুবিধা নিলেও নির্বাচন থেকে তারা দূরে। কথিত আছে, এক পীরের নির্দেশে সেখানকার নারীরা ভোট কেন্দ্রে যান না। যদিও প্রতি নির্বাচনেই তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এবারও ব্যতিক্রম ঘটেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। কথিত আছে 1969 সালে ভয়াবহ কলেরা মহামারী হয়েছিল এই অঞ্চলে। সে সময় ভারতের জৈনপুর থেকে আসেন এক পীর। মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। লোকমুখে ছড়িয়ে পড়া সেই নির্দেশ একসময় গুজব আকারে ডালপালার মতো বিস্তার লাভ করে যে ভোট কেন্দ্রে গেলেই ক্ষুণ্ণ হবে পর্দা।
সেই থেকে গত 57 বছর ধরে অজানা এক আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন এ অঞ্চলের নারীরা। শুনছি নাকি অনেক মহামারী হয়েছে, জৈনপুর হুজুরের নিষেধাজ্ঞা আছে, তার জন্য নারীদের ভোট দেওয়ার জন্য নিষেধ আছে। এখানকার মেয়েরা সবই করে, বাজার করে, সবই করে, কিন্তু ভোট দিতে চায় না, পর্দা নাকি নষ্ট হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে পর্দা মেনে চলেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার এই 9 গ্রামের বেশিরভাগ নারী। পর্দার মধ্যে থেকেই দৈনন্দিন কাজ করার চেষ্টা করেন এখানকার নারী সমাজ। সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আধুনিকতার ছোঁয়াও লেগেছে সব ক্ষেত্রে। শুধু ভোট কেন্দ্র থেকেই বিমুখ তারা। তবে কেবল মুসলিম নারীরা নন, মজার বিষয় এসব গ্রামের সনাতন ধর্মাবলম্বী কোনো নারীও ভোট দিতে যান না। এমনকি পুরুষ ভোটারদের ভোটে নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত আসনের নারী প্রতিনিধিরা। 4 ফ্যামিলি না হিন্দু, আর সবাই তো আমনগো সজাগটা, তো হেরা যদি না দেয় আমরা কিভাবে যাই? এখানে হুজুরে না করছে, এই জন্য আমরা এখানে কোনো মেয়ের ইয়াদের নাই, কোনো মেয়েদের ভোট নেই। স্থানীয় অনেকেরই মত, পীর সাহেব মওদুদুল হাসান নারীদের পর্দাশীল হতে বলেছেন ঠিকই, তবে ভোট দিতে না যাওয়ার বিষয়টি ভিন্ন কোনোভাবে প্রভাবিত হয়েছে। নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার, কিন্তু এখানকার নারীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি নির্বাচিত হয়ে পুরুষ ভোটারদের মাধ্যমে আমরা আসলে অনেক চেষ্টা করছি মহিলাদেরকে বোঝানোর জন্য, ভোট কেন্দ্রে আসার জন্য, ওনারা আসে নাই। মহিলারা যদি পর্দার ভিতর থেকে সব কাজ করতে পারে, ইসলাম যদি সব হুকুম তাদেরকে দিয়ে থাকতে পারে, তাহলে ভোট দিতে পারবে না কেন? জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে নির্বাচনের প্রার্থীদের কর্মসূচি রাখার তাগিদ দেন তিনি। তাদেরকে অতীতেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় সচেতন করার চেষ্টা করা হয়েছে। এবছরে আমরা তাদের সাথে বসবো, তাদেরকে সচেতন করব। প্রার্থীরা বলছেন, বিগত নির্বাচনগুলোতেও নারীদের ভোটমুখী করার চেষ্টা করেছেন। এবারও বাড়ি বাড়ি গিয়ে নাগরিক অধিকারের বিষয়ে সচেতন করার চেষ্টা চলছে। নারীদেরকে আমরা সেইভাবে উদ্বুদ্ধ করতেছি, এবং আমরা এখানে ওই কিছু যারা শিক্ষিত আছে তাদেরকেও আমরা নিয়ে আমরা সব এলাকায় কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা আসলে স্বতঃস্ফূর্তভাবে নারীদেরকে এবার বিভিন্নভাবে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করতেছি। 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে প্রায় 25,000 ভোটার, যার মধ্যে অর্ধেকই নারী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চট্টগ্রামের সাগর তীরে দৃষ্টিনন্দন ডিসি পার্কে এখন ফুলের মেলা। সৌরভ ছড়াচ্ছে 140 প্রজাতির বাহারি ফুল, যেখানে আগামীকাল থেকে চতুর্থবারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন। যেদিকে চোখ যায় চারদিকে ফুল আর ফুল, লাল, নীল, হলুদ, গোলাপি, নানা রঙের নানা জাতের ফুল। ফুলের এমন স্বর্গরাজ্যের দেখা মিলছে চট্টগ্রামের ডিসি পার্কে। দেশি বিদেশি 140 প্রজাতির ফুল নিয়ে শুক্রবার থেকে চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হচ্ছে ফুল উৎসব। তবে উদ্বোধনের আগেই দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো পার্ক। ফুল দেখলেই তো সবার ভালো লাগে, আর এত ফুল তো কখনো একসাথে দেখা হয় না, এই যে দেখে খুবই ভালো লাগছে। দেখতে ভালো লাগছে, সবদিকে কালারফুল, একটা উৎসব ব্যাপার আছে। আমার জীবনে আমি এতগুলি ফুল 143-40 প্রকার ফুল জীবনেও কোনোদিন দেখি নাই। আমার মনে হয় না আমার বাবাও দেখেছিল। দুবাইয়ের একটা ফুলের বাগান আছে, যতটুকু জানি ওটার আদলে এটা করা হয়েছে, অত্যাধুনিক। এত কালারের ফুল সব জায়গায় পাওয়া যায় না, এখানে আছে, তাই ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, বাট ফুলগুলোর নাম জানতেছি না আর কি, কয়েকটা নাম জানতেছি কিন্তু সবগুলো পারি না। আরও আছে ফুল দিয়ে তৈরি গিটার কিংবা ফুলের ঝর্ণা সহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং হ্রদে ময়ূরপঙ্খী নৌকা। ফুলের সৌরভ আর রঙের বাহারে মুগ্ধ সবাই। আসলে মানে মুগ্ধকর, সব এত সুন্দর ফুল, এত ভ্যারাইটিস, আসলে একসঙ্গে তো সবসময় দেখা যায় না। ভালো লাগছে, চারদিকে শুধু লাল নীল। মেয়েদের তো ফুল অনেক পছন্দ, সেজন্য এখানে আসি, আরো অনেক ভালো লাগতেছে ফুল দেখে, অনেকগুলো ফুল এখানে। বেশ ভালো লাগছে, তার সাথে আমি একটা রঙিন একটা সাজ দিয়ে আসছি, এটাও বেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে বিভিন্ন মানে দেশ থেকে আনা ফুল এখানে সংগ্রহ করে, যেগুলো আমরা চিনি না। এতগুলো ফুল দেখলে এমনি মনটা শান্তি হয়ে যায়। অনেকেই ঘুরতে আসছে, সবারই মোটামুটি ভালো লাগতেছে। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি। জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসব চলবে মাসব্যাপী। চেনার সুবিধার্থে প্রতি ফুলের সাথে থাকছে নাম পরিচয়, প্রবেশ মূল্য 50 টাকা। একটা ফুলের কাছে
ওই নামের লোকাল নাম এবং বৈজ্ঞানিক নাম সাইনবোর্ডে দেওয়া আছে, যেটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা এই ফুল। তো বাচ্চা কাচ্চা এবং বড়দের জন্য এটা একটা মেসেজ। উৎসবকে ঘিরে পুরো ডিসি পার্ক সেজেছে নতুন রূপে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে থাকা অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার হাভিয়ের মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। মূলত ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার দায়িত্বে থাকে প্রেসিডেন্সিয়াল অনার গার্ড বাহিনী। এখান থেকে প্রেসিডেন্টের দেহরক্ষী সরবরাহ করা হয়ে থাকে। শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন সামরিক বাহিনী। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ কেউই বিশ্বাসঘাতকতা করে তার অবস্থান ফাঁস করে যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। বলা হচ্ছে, ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেও কাবেলোই এখন দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার নিয়ন্ত্রণে থাকা বিশেষ মোটরসাইকেল বাহিনী ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্স বলছে, এরই মধ্যে মাদুরো ঘনিষ্ঠ এই রাজনীতিবিদকে হুমকি দিয়েছে ওয়াশিংটন। হুমকি বার্তায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সহায়তা না করলে মাদুরোর মতো একই পরিণতি ভোগ করতে হবে। গত এক যুগ ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরীক্ষিত বিশ্বস্ত বন্ধু হিসেবে যে কজন ছিলেন তাদের মধ্যে অন্যতম ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। মাদুরো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী হওয়ার পর নতুন করে আলোচনায় কট্টরপন্থী এই রাজনীতিবিদ। সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের হাত ধরে উত্থান কাবেলোর। গত 2 যুগে সামলেছেন একাধিক মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর সময় জাতীয় পরিষদের স্পিকার থাকায় সংবিধান অনুযায়ী তারই হওয়ার কথা ছিল অন্তর্বর্তী প্রেসিডেন্ট, যদিও সেই দায়িত্ব দেয়া হয় নিকোলাস মাদুরোকে। বিরোধীদের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগে নানা সময়ে জড়িয়েছেন বিতর্কে। তার অধীনে রয়েছে কালেকটিভোস নামের শক্তিশালী আধা সামরিক বাহিনী, যা পরিচিত মোটরসাইকেল বাহিনী নামেও। প্রভাবশালী এই বাহিনীকে ব্যবহার করে যে কোনো সময় ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করে তুলতে পারেন কাবেলো, এমন শঙ্কা ট্রাম্প প্রশাসনের। ওয়াশিংটনের শঙ্কা, ভেনেজুয়েলায় মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় বাধা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন প্রশাসনের মাথা ব্যথার কারণ কাবেলো। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ডেলসি রদ্রিগেজকে সহায়তা না করলে কাবেলোকে নতুন লক্ষ্য বানানোর পরিকল্পনা ওয়াশিংটনের। এরই মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নেতাকে মাদুরোর মতো একই পরিণতির হুমকি দিয়েছে ওয়াশিংটন। খোঁজা হচ্ছে তাকে নির্বাসনে পাঠানোর অজুহাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় আছেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তবে মার্কিনীদের ধারণা, কাবেলোর চেয়ে কম জেদি হওয়ায় লোপেজকে বশ মানানো সহজ হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দের পরপরই পানামার পতাকাবাহী আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার লাতিন আমেরিকান জলসীমায় এমটি সোফিয়া নামের জাহাজটিতে অভিযান চালায় মার্কিন সামরিক বাহিনী। ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সাউদার্ন কমান্ড। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলার সাথে সম্পৃক্ত নৌযানটি ডার্ক ফ্লিটের অংশ, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে। ট্যাঙ্কারটির মালিকানার স্পষ্ট তথ্যও নেই বলে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ আগে উত্তর আটলান্টিক মহাসাগরে রুশ পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে দেশটি। সম্প্রতি ভেনেজুয়েলা সংশ্লিষ্ট সকল তেল রপ্তানি আমদানি কার্যক্রমের উপর পূর্ণ অবরোধের ঘোষণা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।